নমস্কার, নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের 5 বছর পূর্তিতে বীরচন্দ্র বনুতে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ। ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহপালিত গরুর মৃত্যু ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ছিনতাই মামলার তদন্তে নেমে বিপুল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার 5। রাজ্যের সব স্কুলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। মনু নদীতে জল জরুরি উদ্ধার প্রশিক্ষণ, এনডিআরএফ এর সচেতনতামূলক শিবিরে 150 জনের অংশগ্রহণ। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কানাইলাল হালামপাড়ায় পথ অবরোধ। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের 17টি প্রণামী বাক্স সিন্ধুক খোলা, চলছে গণনা। ওঝা এনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ পরিবার। স্মার্ট মিটার ইস্যুতে সরব প্রদেশ কংগ্রেস। কয়েক মাস ধরে বন্ধ ভাতা ক্ষোভে ফুঁসছেন কাঠালিয়া গ্রামীণ ব্যাংকে আসা বয়স্ক সুবিধাভোগীরা। খোয়াইয়ের বাড়িতে ফাঁসি দিয়ে আত্মঘাতী, রহস্য ঘিরে তদন্তে পুলিশ। বিশালগড়ে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ, পুলিশের সুপারের দ্বারস্থ কংগ্রেস। ধর্মনগরের রাজবাড়ী এলাকায় দোকানে দুঃসাহসিক চুরি উধাও প্রায় 25টি ব্যাটারি। রাজ্যের সব সরকার পোষিত ও বেসরকারি স্কুলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা জারি, দেশপ্রেম জাগানোর লক্ষ্য। ত্রিপুরা সরকারের স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রার্থনা সভায় ভারতের রাষ্ট্রগীত খ্যাত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে। এ সংক্রান্ত একটি নির্দেশিকা গত 3রা জুলাই স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়। সম্প্রতি ওই নির্দেশিকার কপি দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদ বিদ্যালয়ের পরিদর্শক রঞ্জন দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান, তারা ইতিমধ্যেই সরকারি নোটিফিকেশন পেয়েছেন এবং খুব শীঘ্রই জেলার প্রতিটি বিদ্যালয়ে এই নির্দেশ কার্যকর করা হবে। ফলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রতিদিনের প্রার্থনা সভায় শিক্ষার্থীরা বন্দে মাতরম পরিবেশন করবে। রঞ্জন দেবনাথ, ভারপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সাতচাঁদ এবং সাবরুম এমপি। আমরা একটা অর্ডার পেয়েছি আমাদের এডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে 3/7/2026 যে সমস্ত স্কুলগুলিতে, আমার রাজ্যের সমস্ত স্কুলগুলিতে এই বন্দে মাতরম যে ন্যাশনাল সংটা সেটা ফুল ভার্সনে গাইতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যান্থম জনগণমন তো আছেই। তো সেই লক্ষ্যে আমরা সমস্ত স্কুলগুলিকে আমরা নির্দেশ দিয়েছি যে বন্দে মাতরম সং অ্যাসেম্বলিতে যাতে পুরোটাই গাওয়া হয় এবং সেটা আমরা এনশিওর করব এবং অনেক স্কুলে ফুল ভার্সনে গাওয়াও হয়। তো আমরা এনশিওর করছি যাতে যা মেমোটা দেওয়া হয়েছে সেখানে জাতীয়তা বোধ সৃষ্টি করার লক্ষ্যে আমরা সেটাই সুনিশ্চিত করব যে ন্যাশনাল সংয়ের পাশাপাশি ন্যাশনাল যে সংটা আছে এবং অ্যান্থম যেটা আছে, বিশেষ করে ন্যাশনাল সং যেটা আছে বন্দে মাতরম, সেটা যাতে মেয়েরা পুরোপুরি গাইতে পারে প্রেয়ারের মধ্যে, সেটা আমরা এনশিওর করব। বিশালগড়ে কথিত অপহরণ রহস্যের নতুন মোড়, পুলিশের দাবি ফেন্সিডিল লুটের ঘটনায় 5 জন গ্রেফতার। বিশালগড়ে শনিবার গভীর রাতে কথিত ছিনতাই এবং অপহরণের ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটা অপহরণ বা স্বর্ণালঙ্কার লুটের ঘটনা নয়, বরং নিষিদ্ধ ফ্যান্সিডিল বহনকারী একটা গাড়ি থেকে নেশা জাতীয় কফ সিরাপ লুটের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের কাছাকাছি একটা বৈদ্যুতিন সামগ্রীর গুদামের সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা কালো রঙের স্করপিও গাড়ি থেকে কার্টুনে থাকা কফ সিরাপ নামিয়ে অন্য একটা গাড়িতে তোলা হচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন পায়েল হোসেন, সাগর মিয়া, ঝটিন পুদ্দার, কবির হোসেন এবং মুসাদ্দেক হোসেন। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রের দাবি। লুটের ঘটনায় ব্যবহৃত 2টা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে, আগরতলা থেকে বক্সনগরের উদ্দেশ্যে 2টা গাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ পাচার করা হচ্ছিল। এর মধ্যে একটা গাড়ি পালিয়ে যেতে সক্ষম হলেও নম্বরবিহীন একটা কালো স্করপিওকে বিশালগড়ের প্রভুরামপুর এলাকায় আটকে দেয় একদল দুষ্কৃতী। অভিযোগ, এই গাড়ি থেকেই 26 কার্টন ফেন্সিডিল লুট করে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার পর এক মহিলা থানায় অপহরণ এবং স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ দায়ের করলেও তদন্তে উঠে আসায় তথ্য এবং গাড়িতে থাকা 2 মহিলার পরস্পর বিরোধী বক্তব্যে ঘটনার প্রকৃত চরিত্র নিয়ে নতুন প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। পুলিশ সিসিটিভির হার্ড ডিস্ক নিজেদের হেফাজতে নিয়েছে এবং তদন্ত অব্যাহত রেখেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশালগড়কে নেশাজাতীয় দ্রব্য পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে আরও কঠোর নজরদারি এবং ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এদিকে এলাকার বিধায়ক সুশান্ত দেবকে নিয়েও ব্যাপক চর্চা চলছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট 53 নম্বর কেস, ওই কেসের আসামিরা মোরাবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে।
আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিডিওর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে স্কোপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। তো সর্বমোট 4 কার্টুনে 600 বোতল স্কোপ আমরা উদ্ধার করি। বাজার মূল্য আনুমানিক কত হবে? বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার হবে। যে সকল যাদের আটক করেছিলেন আপনারা মুরাবাড়ির ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কি এগুলো উদ্ধার করা হয়েছে? না, আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আসে এই জায়গায় তারা লুকানো ছিল বলে। তো আমরা রেড করার পর তো আসামিরা গা ঢাকা দেয়। যাদেরকে আজকে গ্রেফতার করেছিলেন তারা কি পুলিশ রিমান্ডে আছে নাকি? হ্যাঁ, তারা পুলিশ রিমান্ডে আছে। কয়দিনের পুলিশ রিমান্ডে? 3 দিনের পুলিশ রিমান্ডে। টাউন প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় আক্রান্ত পরিবারকে দেখে সিপিআইএম। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি অমল চক্রবর্তীর। টাউন প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মারধর এবং সোনার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করলেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী। মঙ্গলবার আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে যান অমল চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতারা। পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজ খবর নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী অভিযোগ করেন রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। টাউন প্রতাপগড়ের মতো এলাকায় এমন দুঃসাহসিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান সিপিআইএম নেতৃত্ব। আমরা ছোট থেকে এত বড় হয়েছি, আমাদের বাড়িতে কোনো সময় এরকম হয়েছে না। কালকে এই প্রথম, এর আগের দিন একদিন বোমা পালাইয়া গেল, আর কালকে এইভাবে আমার ভাইটার নিয়ে টাইনা টাইনা করুন। আপনারা কি প্রশাসনের প্রতি আস্থা রাখেন? হ্যাঁ, মানে পুলিশের প্রতি আস্থা আছে আপনারা? কি আস্থা? পুলিশের উড়ানে এখানে থাকতে দৌড়ে গেল না, আর পুলিশের কি ঘটনা হেরা তো তারাই কইতে পারে, আমরা জানি না কিচ্ছু। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন সোশ্যাল মিডিয়া এবং খবরের যে বিভিন্ন চ্যানেল আছে। আমাদের এই বনমালীপুরের বনেদি এলাকা, আমাদের আগরতলা শহরের বনেদি ব্যবসায়ী, তাদের বাড়িতে রাতের অন্ধকারে পেট্রোল বোমা ছুড়েছে এবং পেট্রোল বোমা ছোড়ার পর পুলিশে মামলা হয়েছে। মামলার পর 1 মাস অতিক্রান্ত, পুলিশ কোনো ইনকোয়ারিতে আসেনি। 1 মাস পরে যেদিন পুলিশ বাড়িতে ইনকোয়ারি এসছে, বাড়িতে পুলিশ ইনকোয়ারি করছে, এই সময় বাড়ির একজন কর্তা যখন বাড়িতে ঢুকছে পুলিশকে সাহায্য করার জন্য, তখন আবার সমাজদ্রোহীরা ওনার মুখে স্প্রে মেরে দিয়ে ওনার গলার হাড় নিয়ে গেছে। বাড়িতে পুলিশ, গেটের মধ্যে ডাকাতি। এই খুন রাজত্বে আছি আমরা বুঝতে পারছি না। তো এই খবর শুনে আমরা তাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য এসেছিলাম। তারা আগরতলা শহরের সুনাগরিক, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, ব্যবসা করে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। বনেদি ব্যবসায়ী আগরতলা শহরের, সবাই এক ডাকে চেনে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। এই বাড়িতে তাদের কারোর সাথে শত্রুতাও নেই। এটা কি আইনের শাসন বলবেন? পুলিশ বাড়িতে, বাড়ির গেটে হার ছিনতাই হয়ে যায়, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজার গরম করছেন কাউকে ছাড়া হবে না। তো কাউকে ছাড়া হবে না যদি এটা দৃষ্টান্ত হয়, আমরা তো এটা জলজ্জন্ত উদাহরণ, আপনারা লক্ষ্য করলেন, এটা জলজ্জন্ত উদাহরণ। সুতরাং আমরা অবিলম্বে এর বিচার চাইছি। আমরা পুলিশের কাছে যাব, দ্বারস্থ হব, পুলিশকে আমরা বলবো এই ঘটনার অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। যদিও এই রাজ্যে শাস্তি বলতে কিছু নেই, এই রাজ্যে আসামিরা ঘুরে বেড়ায়, শাস্তি পায় না। ধর্মনগর থেকে সাবরুম, বিশালগড় থেকে আগরতলা, প্রতিদিন আপনারা লক্ষ্য করছেন একদিকে নেশার কারবার, একদিকে সমাজদ্রোহীরা, মাফিয়ারা ঘুরে বেড়ায়। এরই জলজ্জন্ত উদাহরণ হচ্ছে এই টাউন প্রতাপগড়ের এই ঘটনা। তা আমি রাজ্যের মানুষের কাছে আবেদন করব, এই ঘটনার বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন, এবং এই সোচ্চার যদি সবাই মিলে আমরা না হতে পারি, এটা কোনো ব্যক্তির বাড়ির ঘটনা না, এটা যদি অবিলম্বে এগুলিকে না রোখা যায়, আগামী দিনে দেখা যাবে আপনার বাড়িতেও এই আক্রমণ হবে। সুতরাং আমরা গোটা রাজ্যকে বাঁচানোর জন্য, গোটা এলাকাকে বাঁচানোর জন্যই আমরা এই ঘটনায় সরব হয়েছি এবং এখানে এসেছি, এবং আমরা পুলিশের দ্বারস্থ হব, বিচার চাইব। রাধানগর বাস স্ট্যান্ডে
স্ট্যান্ডে পার্কিং নিয়ে বাস মালিকদের অসন্তোষ। রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষে অভিযোগ অস্বীকার করেছে। পরস্পর বিরোধী দাবির মাঝে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় সংশ্লিষ্ট মহল। রাধানগর বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পার্কিং ব্যবস্থা নিয়ে অসন্তোষের অভিযোগ তুলেছেন বাস মালিকরা। তাদের দাবি, পর্যাপ্ত এবং সুশৃঙ্খল পার্কিংয়ের অভাবে প্রতিদিনই বাস দাঁড় করাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ফলে যাত্রী পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। বাস মালিকদের বক্তব্য, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যদিকে রাধানগর বাস স্ট্যান্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি বাস মালিকদের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বাস স্ট্যান্ডে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, নির্ধারিত নিয়ম মেনেই যানবাহন পার্কিং করা হচ্ছে এবং বাস মালিকদের অভিযোগ বাস্তবসম্মত নয়। পার্কিং সমস্যা নিয়ে দুপক্ষের পরস্পর বিরোধী দাবিকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর সংশ্লিষ্টদের। ওই তো আমরা গাড়ি রাখার জায়গা পাই না, এখানে ঘর তুলে রাখছে, তো গাড়ি রাখার জায়গা সব পার্কিং এর জায়গা ঘর, তারপরে এদিকে জাবরা পড়ছে, কাপড়ের দোকান খুলছে, সস্তা মার্কেটের কিনা কবে খুলছে? ওই জায়গা 2-3 মাস জানাইছি। আমরা তো পার্কিং এ দিতেছি, গাড়ি রাখার জায়গা পাইতেছি না, গাড়ি পিছন দিকে রাখতে না, রাখলে স্কুল গাড়ি খেসখেসি করে, এবার এদিকে গাড়ি পার্কিং কোনো জায়গা নাই, এক গাড়ি রাখলে 3 গাড়ি বদ্ধ রাস্তা বদ্ধ করে রাখা লাগে। সমস্যা আমরা স্ট্যান্ডটা পরিষ্কার হয় না, প্লাস আমরা গাড়ি রাখার জায়গা পাইতেছি না। এটা ছোট গাড়ি টোটো গাড়ি আমরা বাসের জায়গা থাকলে পার্কিং করে রাখে, এরা একটা ছোট গাড়ি আমরা 4টা 5 গাড়ি রাখতে হয় না। তারপরে এর একটা সস্তা কি মার্কেট খুলে দিয়েছে, গেলে আমরা 3-4টা গাড়ি থাকার কথা, এই জায়গাটা ব্লক, এই জাবরা টাবরা দিয়ে পুরো স্ট্যান্ড গান্দা বানিয়ে রাখছে। আর সমস্যা এই যে পিছনটা রাখতে পারে না, স্কুল গাড়ি ফিক্সড করে লেছে এরা জায়গায় দেয়, এরা পার্কিং দেয় শুধু, আমরা এনে রাখতে গেলে খেসখেস করে, আমরা তো পার্কিং দিতে চাইছি। আমরা একটা গাড়ি যদি এদিকে রাখি 3-4 বার ব্যাক করো, একবার আড্ডাও সামনে নাও, ইচ্ছা করছে তো আমরা সময় জায়গা আমরা ভাত খাওয়ার টাইম পাই না। কতিপয় কিছু মানে বাস ওনার্সে একজন মালিক যে অভিযোগটা এনেছে যে দোকান শেডের জন্য তাদের গাড়ি পার্কিং করার অসুবিধা হচ্ছে, অ্যাকচুয়ালি এই বিষয়টা এটা না। বিষয়টা হলো টোটাল ব্যাপারটা হলো পার্কিং রিলেটেড। পার্কিংয়ের যে বকেয়া টাকা, উনি অমল কিশোর সরকার, উনি ওনার পার্কিং এই মাস অবধি জুলাই 2026 অবধি 87,600 টাকা পার্কিং পেন্ডিং। তো উনি চাইছেন যে পার্কিংটা না দিয়ে যেতে কীভাবে বাঁচা যায়, সেই সুবাদে আজকে আপনাদেরকে ডেকে কিছু বাইক বিলে দিয়ে বোঝাতে চাইছেন যে এখানে পার্কিংয়ের জায়গা নেই, কিন্তু এখানে কারোরই কমপ্লেন নেই, পার্কিংয়ের জায়গা নেই। কিছু সমস্যা হচ্ছে কিছুদিনের জন্য, যে স্মার্ট সিটির ওয়ার্ক চলছে, সবাই জানেন আপনারা। স্মার্ট সিটির কাজের জন্য কিছু অসুবিধা হচ্ছে, বাউন্ডারি ওয়ালটা ভেঙে গেছে, তার জন্য একটু পার্কিংয়ের অসুবিধা হচ্ছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। আপনার পরিচয়টা? আমি রাধানগর মোটর স্ট্যান্ডের অপারেটর, আমি টিআরটিসি থেকে টেন্ডারে রাধানগর স্ট্যান্ডের পুরোটা অপারেট করি। স্মার্ট মিটার, বিদ্যুৎ পরিষেবা মূল্যবৃদ্ধি ও বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে আগরতলা সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। স্মার্ট মিটার সহ রাজ্যের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, রাজ্যে স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ এবং অসন্তোষ তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারকে আরও স্বচ্ছতা বজায় রেখে মানুষের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া উচিত বলে তিনি দাবি করেন। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। জনস্বার্থে বিভিন্ন দাবিও তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানে ব্যর্থ হয়েছে সরকার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কংগ্রেসের অবস্থানও স্পষ্টভাবেই তুলে ধরেন। সমস্ত জায়গায় যে লোড বাণিজ্যের সাথে আজকে যারা যুক্ত, তারাই হচ্ছে আজকে হিন্দুদের চরম ক্ষতিকর শক্তি। এরা অধার্মিক, এদেরকে বেছে নিয়েছে এদেরকে বেছে নিয়েছে মন্দির পরিচালনা, দেশ পরিচালনা, এরাই আজকে আমাদের রাজ্যের সর্বনাশ করছে। ফলে এর দায় এরা এড়াতে পারে না, দায় না নিলে অদ্ভুত কথা, লজ্জা হয়। উনি অধ্যাপক, ডাক্তার নামে তাকে ব্যবহার
মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমরা সকলেই জানতাম উনি একজন সজ্জন ডাক্তার, অধ্যাপক মানুষ। আজকে এই নেশার এই বারবারের মতো একের পরে ধরা পড়ার পর পুলিশকে সার্টিফিকেট নিষেধ থাকে। আর বিশাল করে যখন সকলে মিলে বলছে, বিশাল করে মানুষ সন্ধ্যার পর আতঙ্কে ঘর থেকে বেরোতে পারে না, বাইপাস দিয়ে মানুষ চলতে পারে না। এরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, একজন এসডিএম উনি যদি গুম করে থাকে তাহলে আগের এসডিএম এর যে অর্ডার এটা যদি সত্যি হয়, প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে এই কোন ধরনের রাজ্য যেখানে ওনাকে ওনার ঘরে ঢুকে 40-50 জন মিলে ওনাকে একজন মহিলাকে তার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, মহিলা জীবন রক্ষার জন্য তার সাথে করতে পারে, তার জন্য পুলিশের মহানির্দেশকের কাছে আশ্রয় চায়, ডিএমের কাছে আশ্রয় চায়, সাহায্য চায়। মুখ্যমন্ত্রী এতে কোনো কাজ করেন না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কি না, বিশাল করে ঘটনা, অস্বাভাবিক ঘটনা নয়, এটা আমাদের একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে আছে। আইন শৃঙ্খলা নেই বলে যা চিৎকার করছে এটা তো ঠিক না। আইন শৃঙ্খলা আইনের মধ্যে চলছে, আইন নিরপেক্ষভাবে চলছে, এই তো হচ্ছে নিরপেক্ষতার প্রমাণ। কাঠালিয়া আমি অন্য সব ঘটনা পাঠাই, 14 দিন হয়ে গেল একটা স্কুল ছাত্রী নাবালিকা বঞ্চিত হচ্ছে। ধর্ষণকারীদের প্রধান হচ্ছে রাষ্ট্রবাদী একজন সামনের সারির নেতা। 14 দিন হয়ে গেল যে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। তারপর আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে হবে সব ঠিক, সব কিছু ঠিক। আমরা কোথায় যাচ্ছি আজকে? আমাদের যে মুখ্যমন্ত্রীকে বলে কি হবে, আমাদের স্বয়ং মোদী সাহেব যে মোদী এত মুক্তি নেই, কিসের মুক্তি? মোদী মার্গদর্শনে নাকি সমস্ত দেশ চলছে, চলছে। কাদের স্বার্থ রক্ষা হচ্ছে? লুটেরা, কর্পোরেটদের, এদের স্বার্থ রক্ষা হচ্ছে, জালিয়াতদের স্বার্থ রক্ষা হচ্ছে। আপনারা ভাবুন কত বড় সুখী জীবন। বিশালগড়ে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে পুলিশ সুপারের কাছে কংগ্রেসের ডেপুটেশন। রাতের টহলে সিআরপিএফ মোতায়েন সহ নিরাপত্তা জোরদারের দাবি জানালো জেলা নেতৃত্ব। বিশালগড় মহকুমায় আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ তুলে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল বিশালগড় জেলা কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানায়। বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা অভিযোগ করেন, মহকুমায় অপরাধের ঘটনা বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাঁর দাবি, শুধু পুলিশের টহল নয়, রাতের সময় সিআরপিএফ মোতায়েন করে নিয়মিত টহলদারির ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ তো বটেই, মহকুমা শাসকের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিশালগড় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে কংগ্রেস। আমরা মূলত আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা সিপাহীজলা জেলা পুলিশ আধিকারিকের নিকট একটা ডেপুটেশন দিয়েছি। তার কারণ হচ্ছে, এটা আপনারা সকলেই জানেন যে বিশালগড় মহকুমা এলাকার মধ্যে যে আইন শৃঙ্খলার চরম অবনতি, তার প্রতিবাদে এবং এই বিশালগড় মহকুমা এলাকার মানুষের নিরাপত্তাজনিত কিছু দাবি নিয়ে আমরা দাবি সনদ পেশ করে এসেছি। জানেন যে সম্প্রতি বিশালগড়ে যে ঘটনা ঘটে গেল, দুই মাফিয়াদের, বিশেষ করে অবৈধ ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের দুই গোষ্ঠীর কারণে এই যে উশৃঙ্খল পরিবেশ বিশালগড়ে কায়েম করছে, তার বারবারন্ত দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটাকে দ্রুততার সঙ্গে সুরাহা করার জন্য আমরা এসপি সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি। মানুষ আজকে নিরাপত্তার ভুগছে। বিশালগড়ে সত্যি আইন শৃঙ্খলার চরম অবনতি চলছে, মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে। আজকে মানুষ যাবে কোথায়? আমরা এও দেখতে পেরেছি যে কিছুদিন আগে আমরা খবরের কাগজে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি যে বিশালগড় মহকুমা শাসক যিনি, ওনার চেম্বারেও উনি নিগৃহীতা হয়েছেন একজন জনপ্রতিনিধির দ্বারা। তো একজন এসডিএম সাহেব, যদি এসডিএম মহিলা যদি উনি নিরাপত্তা অভাববোধ করেন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই সমস্ত জিনিসই আমরা আজকে এসপি সাহেবের কাছে আমরা বলে এসেছি, যাতে দ্রুততার সঙ্গে এই বিশালগড় মহকুমার মানুষের স্বার্থে
মানুষের নিরাপত্তার ব্যবস্থাটা এবং মানুষের সুরক্ষাটা যাতে মানে স্থায়ী করে উনি দেখেন ভালো করে, সেই জিনিসটাই আমরা ওনাকে বলে এসেছি। একটা বিষয় দেখতে পেলাম, আপনারা রাতের আধারে পুলিশের পরিবর্তে সিআরপিএফ দিয়ে টহলদারির দাবি তুলেছেন, এটা কেন? এটা দেখুন না, আমার মানে মানুষের বক্তব্য, এটা আমার না, আমাদের দলের না, এটা এলাকার বিশালগড় এলাকার জনগণের মানে দাবি যে একটা অংশের পুলিশও এই সমস্ত। আমপুরা ইকো পার্কে খোয়াই মহকুমা ভিত্তিক বন মহোৎসব, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়ে সবুজায়নের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে খোয়াই মহকুমা ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হল আমপুরা ইকো পার্কে। বন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বন দপ্তরের মহকুমা আধিকারিক সুস্মিতা দাস, বন দপ্তরের অন্যান্য আধিকারিক, কর্মচারী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বললেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের আশা, এই বন মহোৎসব সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সম্পর্কে আরও বেশি সচেতনতা সৃষ্টি করবে এবং সবুজায়নের এই উদ্যোগকে আরও শক্তিশালী করবে। আজ আমাদের বন্ধু হয়ে আমাদের কতটা উপকার করছে সেটা প্রমাণ এখান থেকে আমরা সবাই উপলব্ধি করতে পারবো। গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং কার্বন ডাই অক্সাইড শোষণ করে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে, মাটির ক্ষয়রোধ করে, বৃষ্টিপাতের মাকে নাম। চলছে কর্মসূচি, সারা দেশব্যাপী কর্মসূচি চলছে এক পের মা কি নাম। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা প্রত্যেকটা জেলায়, জেলা পরিষদে, এই জেলার অন্তর্গত প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি অফিসে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যারা এসএসজি গ্রুপের মায়েরা, বোনেরা বিভিন্ন দল করছে, আমরা সবাই মিলে সে। উদয়পুরের ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু। দফতরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর। দ্রুত তার মেরামত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। গোমতী জেলার উদয়পুরের পূর্ব গোকুলনগর এলাকায় বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গৃহপালিত গরুর মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাধনা দয়াময় বৃদ্ধাশ্রম সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ধ্বজনগর বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ একটি ট্রান্সফরমারের পাশের খুঁটি থেকে দীর্ঘদিন ধরে একটি বিদ্যুতের তার নিচের দিকে ঝুলেছিল। একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রবিবার সেই ঝুলন্ত তারের সংস্পর্শে এসে একটি গৃহপালিত গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, দপ্তরের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, দুর্ঘটনার পর বিদ্যুৎ দপ্তরে ফোন করে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কর্মী বা আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়নি। এতে ক্ষোভ আরও বেড়েছে বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ঝুলন্ত বিদ্যুতের তার মেরামত না করা হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং মানুষের প্রাণহানি হতে পারে। তাই অবিলম্বে তার মেরামত এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এই ট্রান্সমিটার বসানোর পর থেকে এই যে আপনার এই যে মিটারটা, হ্যাঁ, এই মিটারটা যখন ফার্স্ট যখন বসানো হয়েছে ওই সময় কইছি যে এটা মিটারটা উপরে দিত, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চাটাতে আছে, গরু ছাগল আছে, কেউ ধরলে আছে না ইয়া করবো, তারা কইতেছে যে এটা করবো। আমি কমপ্লেনও দিয়েছি, হ্যাঁ, আমরা নিদানবাবুরও কইছি, ইলেকট্রিক অফিসে যারা কাজ করে তারা কইছে, ঠিক আছে? তারা কোনো কর্ণভাতে করতেছে। তারপরে লাস্টে দিয়ে যে সময় আমি গেছি কইছে লিখিত, আমি লিখিত দিয়েছি, ঠিক আছে? লিখিত দেওয়ার পর আমি গেছি এটা পাল্টাতেন। এই যে একটা কাঠ বসাইছে ধরছি, ঠিক আছে? ওইটা বসানোর সময় 12:30 আছে না, এটা বসা দিয়ে গেছে, একটা সামল কাঠ বসানো হয়েছিল, ঠিক আছে? বসাইছি, তারা কইতাছে কয় সরকারিভাবে যেরকম আছে এরকম ভাবে আমরা রুলস আমরা বয়ে দিয়ে গেছি। তাছাড়া দেখা গেছে দীর্ঘদিন কথাবার্তির পর আছে তারা ইয়া করছে না, তারপর একটা গরু মারা গেছে আছে। আপনি গরুটা দেখছেন? গরুটা মারা গেছে। অতটুকু কমু যে যার গরু মারা গেছে তে বুঝবো, ঠিক আছে? আমাদের গোমাতা, ঠিক আছে, পশু পাখি হয়তো আজকে গরু মারা গেছে দেখে আমরা কিছু কইতে পারছি। আজকে যদি একটা বাচ্চা বা ছেলে যদি বা শিশু যদি কেউ যদি মার ঘর সন্তান যদি হারানো যেত তো এটা কি অনুভব করতাম আমরা, ঠিক আছে? এটাই আপনার কাছে কথা। আমি চামু যে গরুটা মারা গেছে। এই সমস্যাটা আজকে কতদিন ধরে? সমস্যাটা হয়ে যাবে মোটামুটি এটা বসানোর পর থেকে সমস্যাটা,
এটা বহুতবার তারা কওয়া হয়েছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের বহুতবার কওয়া হয়েছে। ঠিক আছে, কত বছর ধরে? মোটামুটি 6-7 বছর হইব। তো এমন কালকে নাকি শুনতে পেলাম যে এখানে নাকি আগুন জ্বলতেছিল, অনেক বাড়িতে নাকি ইলেকট্রিক অফ করে রাখছে। আপনি কালকে না শুধু এটা মানে মাসে 10-12 দিন আছে না, 10-12 দিন হইব এটার মধ্যে আগুন জ্বলে এই করে তারপর দিয়া এই যে গিফটি যে লেগে আছে না, গিফটি লেগে আমরা বাড়ির থেকে আছে না ইলেকট্রিক অফিসে কয়বার ঘুম বাড়ির থেকে আছে না, আমরা 500 ফেজে নিয়ে এসে না এলুমিনিয়াম তার হয়তো বা তামার তার তারালি রেখে দিই, আমরা সেটা ফেজ দিয়ে লাগাই দিয়ে দিই। ঠিক আছে, গতকালকে সমস্যা হয়েছে, আপনারা যেটা শুনছেন সঠিক শুনছেন, গতকালকে সমস্যা হয়েছে 3 বার কারেন্ট আছে, আরেক বার কারেন্ট নেই। ঠিক আছে, আর কি কমু কল ইলেকট্রিক ডিপার্টমেন্টে জানানো সত্য আছে না, তারা এটা কোনো ইয়ে কথা আজকে যে গরুটা মারা গেছে হ্যাঁ গরুটা থাকবো। উজান অভয়নগরের সম্পত্তি বিরোধী হয়রানির অভিযোগ, ওঝা এনে ভয়ভীতি প্রদর্শনের দাবি পরিবারের, সুষ্ঠু তদন্ত নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আগরতলার উজান অভয়নগর এলাকায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা পার্বতী পাল অভিযোগ করেছেন, তাদের বাড়ি দখলের উদ্দেশ্যে প্রায় প্রতিদিনই বিভিন্নভাবে মানসিক ও সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি ওঝা এনে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ তুলেছেন তিনি। পার্বতী পালের অভিযোগ, প্রতিবেশী তথা আত্মীয় পার্থ পাল ও অঞ্জুবালা পাল দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত সন্তোষজনক ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি করেন। এই পরিস্থিতিতে পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়েছেন এই পরিবার। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা প্রতিদিন থাকতে পারি না পাশের বাড়ি উত্তেজনার ভয়ে, আমরা বলে বাড়ি ছেড়ে যেতাম গা, আমরা সেদিকে 1.5 ঘন্টা জায়গা পাওয়াই না, তারা এখন ঘর করতেছে, কয় বলে 1.5 ঘন্টা জায়গা তো তোরা দিতামই না, তোরা বাড়ি ছেড়ে যা, এই জায়গাটা বলে তারা বলে দখল করে বলে লয়ে যাবো। কেন আমার পিতৃ সম্পত্তি, আমি সেদিকে কি 1.5 ঘন্টা জায়গা পাওয়াই না? না, বাড়ির ভিতরে উঝা ঢুকাই রাখছি, উঝা দিয়া তোরা বাড়ির থেকে দূর করে দিব। পার্থপাল, অঞ্জুবালা পাল আমার জেঠিমুনি আর আমার জেঠতুতো দাদা, তারা এইটা কইতাছে। বাড়ির ভিতরে আছে না ময়লা এনে ফালায়, ডাস্টবিনের ময়লা এনে ফালায়, পচা ভাত এনে ফালায়, ডাস্টবিনে কি জায়গা না এগুলি ফালানোর? উঝাটা কয় প্রতিনিয়ত এইটা করে বলে মেরে লেবো বলে আন্ডারে বলে। এক্সট্রা মানুষ ঢুকলে বৃষ্টি নামাই দিব, এক্সট্রা মানুষ ঢুকলেও তোদের বাড়িতে বৃষ্টি নামাই দিব। আমরা যে পিতৃ সম্পত্তি রয়ে গেছে 1.5 ঘন্টা জায়গা, সেদিকে অত্যাচার সহ্য করতে না পেরে বাউন্ডারি ওয়াল দিছে, হনকা বাউন্ডারি ওয়াল বলে তারা বলে ভাঙ্গা লাগবো, আমরা বলে বাড়ি ছেড়ে বলে যেতাম গে, গেট বলে কেড়ে লাগাইছি, আমরা বলে বাড়ি ছেড়ে বলে বাগদাম, জায়গাটা দখল করবো। আগের থেকে তারা এরকম করতেছে, সবটা বাড়ি বলে তারা বলে 2 ভাইয়ের বলে 2 বাড়ি বলে। তবে কি আমার বাবার কে আমি কি সন্তান নই? আমরা ভাই বোন কি থাকার কি অধিকার নাই? 2 ভাইয়ের 2 বাড়ি, তারা এইভাবে চিৎকার করে কয়। আমার মা গিয়ে আসলে মিউনিসিপাল অফিসে জানাইছে, মিউনিসিপাল অফিসে জানানো মাত্রই এই সকালবেলা আয় এসে মা ময়লা ফেলাইতে গেছে, পার্থপাল একবার মারছে, উঝা একবার মারছে, সাপ্লাইয়ের জল আইসে পরে মা স্নান করতে গেছে পরে মারে অনবরত মারতেছে, ভাই ধরতে গেছে পরে ভাইরে রড দিয়ে মারছে। এরপরে কয় প্রমাণ ছাড়া মারুম, তোরার জন্য কেউ যেন না কিছু করতে পারে, প্রমাণ ছাড়া মারলে তো তোরা বাড়ি ছেড়ে দেবি। পার্থপাল, উঝা, অঞ্জুবালা পাল। এখন আমরা সুস্থভাবে বাড়িতে থাকতাম, ঈদে আমরা আবেদনপত্র, এরপরে ঢিলায় রাত্রেবেলা ইট দিয়া ঢিলানোর ছুটে কেমনে ঘুমাবি, বাড়ি ছেড়ে ভাগবি, ওতে ইটের টুকরাগুলি জমাইছি। উজান অভয়নগর নিউ স্টার ক্লাব সংলগ্ন, উজান অভয়নগর নিউ স্টার ক্লাব সংলগ্ন। আমার নাম পদ্মা পাল। সকালে আমি ময়লা ফেলাম, মনে করছি ময়লাটা সকালে ফেলাই করি, এই সময় আমারে ডেক্কাটা বাড়ির ভিতরে ফেলাই দিছে, ফেলাই দিয়ে ওই আমার ফিরাপ তুলছে। এই সময় আমার ফুলাখন ঘুমাই রয়েছে, উঠছে না আমার ফুলাখন ঘুমের দেখে পিঠে উঠে গেছে, সিলাইতেছে আমার ফুলাখন, আরে কই 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 মা তোমার মেরে যাচ্ছে। এরপরে আরো 2-3 দিন মারছে আগে, এই সময় আমার মারছে। এরপরে বুঝছেন গরম গেছি, হাত দিয়ে গরম দিয়ে মাইক ফুরে লইছি, কতক্ষণ পরে জলটা আইসে, মরছি জলের কমে যে কষ্ট, রাস্তায় কাটতে লাই 5 টাইপ। এরপরে তো আমি ইয়ে করছি, ঠান্ডা করে বইয়া ওই জায়গাটা বইয়া ঠান্ডা করতেছি, বুঝছেন নি। আমার যে পর্যন্ত পারে আমার দাঁত দুধ ফরাই লেছে, আমার ফুল আইসে ধরতো, এই সময় আমার ফুলারে মারছে। এই পার্থপাল, অঞ্জুবালা পাল, উজা মারতে হয়েছে, আমি বাড়ি ছেড়ে দেখতাম গা। এরা এই ওয়াল ভাঙ্গা লাগবো, আমি গেটটা কেড়ে করলাম, মেইন কথা গেট কেড়ে করছ, বাড়ি ছেড়ে যা কই আমার
বুঝছেন নি? এই উজা যত সব বাড়ির ভিতরে উজা পড়ে যাচ্ছে, ওইখানে ভাত ফেলা, ওই দেখেন কতলা ইটের টুকরা, এই দিতে ইটাইছে, এটা কতলা ইটের টুকরা আমি জমাইছি, আপনারা দেখাইতাম কতলা ইটের টুকরা, এটা জমাইতাম রাখছি। ওই তো আমি বাড়ি ছেড়ে যেতাম গা, আমি বলে বাড়ি ছেড়ে যেতাম গা বলে, আমি বাড়ি ছেড়ে গেছে আমার স্বামীর সম্পত্তি, আমি বাড়ি ছেড়ে আমি 1.5 ঘন্টা টাকা পাউন না, আমি 1.5 ঘন্টা টাকা আমার শ্বশুর একদিন না সহস্র দিন আজকে আর পারলাম না, থানায় টুনায় সবখানে জানো আমি কি গরিব দিকে কি মরে গেতাম গানি, আমি মানুষ না, হ্যাঁ আমি 10 ঘন্টা টাকা পাউন না, 2 ভাই 5 ঘন্টা এমত অবস্থায় আমার 3.5 ঘন্টা টাকা দিচ্ছে, দিয়ে ওই শান্তি না, আমি বলে বাড়ি ছেড়ে দিতাম, আমি গেট বলে কেড়ে করছি, আমি গেট করছি তোর 2 টাকা দিছ তোমারে, আমি গেট করছি দিচ্ছা বাউয়াল ভাঙ্গা লাগবো, ভাঙ্গা দল করে নিব গা, কারণ কি কারণ আমার বোঝা নেই কথাটা, আপনারা বন্ধ করেন, বন্ধুরা আমার জাকাই না দিয়া যান, আপনারা ডাকছি, থানা আমি গেছি, ক্লাবও গেছি, সব খাওয়া যাইতেছি, আমার জাকাই না দেন, আমারে আমি বলে লেট্রিন করছি কেড়ে ওয়ালের লগে পরমুত্য আমার এখানে জায়গা দল করতো, আমার জায়গা নিত গা, মেইন কথা হলে আমি বাড়ি ছেড়ে যেতাম গা, আমি আমার বাইরে নিত গা, আমি পোলা মাইলে বেঁচে যেতাম গা, এর লিগা দিনের পর দিন আমার মাইরা ফিটকে কান করতেছে, আমি এই সুযোগটা নিতে আছে, আমার স্বামী নাই, এই সুযোগটা নিতে আছে। কানাইলাল হালম পাড়ায় পানীয় জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ, প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার। পানীয় জল ও বিদ্যুতের দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতেই মঙ্গলবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের কানাইলাল হালামপাড়ায় পথ অবরোধে সামিল হন স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই তারা রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। স্থানীয়দের দাবি আশ্বাস নয়, এবার দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, যাতে পানীয় জল ও বিদ্যুতের সংকট থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়। জীবন বাঁচি নাই সারে তুই বাসি চুং মুখাং শুনাই, তুই বাসি চুং মামি সংনাই, তুই বাসি খিকরুক শুনাই, ওয়া তুই নুংওয়া চেরাই খনাই হাইয়াং তংবাইখা অবনি সলিচন চুং নাইও তাবো চিনিয়াং তামো তুই সারক জাগিয়া সাপ্লাই নক তংবাইবো চিনিয়াং তুই সারক গিয়া আরে ব কারেন্ট কুরু হিংগা গাই চুংবো কারেন্ট বাই তংবা, হ্যাঁ কারেন্ট কুরু হিংগা বো কারেন্ট বাই তং, যদি সাপ্লাই নষ্ট হংগা গাই চুংমানি খামো দুইটা ওয়াট খেলাই বো সারগো বংয়াঙো একবার সারগো চিনিয়াঙো একবার সারগো বপারা ইয়াংখাই হালাম কানাইলার পাড়া ইয়াংখাই সারগো চিনিয়াং সারগিয়া চুং দিনি বনুক যাক সাপ্লাই সারক যাক রবিবার শনিবার বো সাপ্লাই সারক যাক অলিদি ব রবিবার শনিবার কাই ব দিনি চুংবো না যে পুরো সাপ্লাই নগো ফুংবো ফাইয়া তংরে ফুংবো ফাইয়া চুং পুরো দুর্বল সাবো আং শনিবার রবিবার মিটিং থাং যাক দুর্বল ব মিটিং থাং তুইনি মিটিং করে থাংবো না সাপ্লাই নষ্ট মিটিং থাংবা, হ্যাঁ এঙ্গাই ব মিটিং থাংজাং গাই বনি ব বিন বদলা বিন বিহি বুসানো বতাম তুই সারক কালংয়া বা থ রবিবার শনিবার সে মিটিং থাকনা হিমানি খানা অত দিন খাই ব দুর্বল মায়া খাই উ চাকরি ইয়া কাথং চিনি তুইনি পরিজন নাঙ্গো চুং তুই নাঙ্গো নং পারা খাই বড় চিনি পারা খাই অর দমচন্দ্র চিনি পারাংখা কালীকুমার পারা এমপ্রু বাজার চিনি পারা চুং তুই। খোয়াইয়ের মহাদেব টিলা এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকায় নিজের বাড়িতে ফাঁসি দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। তবে কি কারণে এই চরম সিদ্ধান্ত তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতেই তুলে দেওয়া হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যরাও সংবাদ মাধ্যমের সামনে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আমার পাত্রে সুইসাইড করছে, আমরা তো জানি না, বাড়ির মেঝে আমরা আইসি সেটা দেখি ঘরের ভিতরে আছে দরজা বাগিয়ে সেটা করে আরে নাম কি তা? নাম হচ্ছে লাসের নাম শ্যামল্লা। বাড়ি হলো মজের টিলা। কি করে তিনি?
বাঁশ লাকড়ি এগুলি বিক্রি করে। মানে কি কারণে ফাঁসি দিতে পারে এটা জানা গেছে? তারা বাড়ি ঘরের ভিতরে একটু দায় দরবার আছে, এই দরবার থেকে তারা সৃষ্টি বা এটা দীর্ঘদিন ধরে এই অবস্থা তারা আমরা কইয়া তারা পারি না মানাইতাম। এই বিষয়ে পুলিশ এবং মেম্বার প্রধান জানাইছেন? পুলিশ মেম্বার প্রধান সবই জানে। আপনি কি হয়? আমার ছোট ভাই। আপনি কি দীর্ঘদিন ধরে পাইলস বা ফেস্টুলার সমস্যায় ভুগছেন? বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েও সমাধান মেলেনি? রক্তপাত ও যন্ত্রণামুক্ত নিরাপদ এবং স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন পাইলস অ্যান্ড ফেস্টুলা লেজার ক্লিনিকে। এখানে আধুনিক মেশিনের মাধ্যমে রক্তপাতহীন, যন্ত্রণামুক্ত এবং নিরাপদ অপারেশন করা হয়। এই ধরনের অপারেশনে পরবর্তী কোনো জটিলতা নেই, মলদ্বারে কোনো ক্ষতি হয় না এবং রোগ দ্রুত আরোগ্য লাভ করে। আপনার সমস্যার সমাধানের সঠিক জায়গা খুঁজে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ঠিকানা পাইলস অ্যান্ড ফেস্টুলা লেজার ক্লিনিক, ওমকার মেডিকেল হল, সাবরুম হাসপাতাল রোড। আমাদের যোগাযোগ নাম্বার 6022225629 অথবা 9402159332। উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে 17টি প্রণামী বাক্স ও সিন্দুক খোলা হলো। কড়া নিরাপত্তায় গণনা শুরু। দেশি বিদেশি মুদ্রার উদ্ধার হওয়ার সম্ভাবনা। প্রায় 1 মাস 20 দিন পর ফের খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। মঙ্গলবার সকালে মন্দির প্রাঙ্গণে থাকা মোট 17টি প্রণামী বাক্স ও সিন্দুক খুলে আনুষ্ঠানিকভাবে গণনার কাজ শুরু হয়। প্রশাসনের তত্ত্বাবধানে দিনভর এই গণনা চলতে থাকে। উল্লেখ্য, গত 18 মে সর্বশেষ প্রণামী বাক্স খোলা হলে প্রায় 20,52,000 টাকা সংগ্রহ হয়েছিল। সেই হিসেবে এবারও উল্লেখযোগ্য পরিমাণ প্রণামী পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রণামী বাক্স থেকে ভারতীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার হয়েছে, যা প্রমাণ করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও বহু ভক্ত ও পর্যটক নিয়মিত আসছেন। গণনার কাজ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে 17 সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই গোটা প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, নির্ধারিত সময় মেনেই নিয়ম মেনেই গণনার কাজ চলছে এবং সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যেই তার সম্পূর্ণ হবার সম্ভাবনা রয়েছে। আমরা গত মে মাসের 18 তারিখে আমরা খুলেছিলাম, ওইখানে আমরা 20,52,000 টাকা আমরা পেয়েছিলাম। আর আজকে আবার আমরা 1 মাস প্রায় 20 দিন পরে খুলছি। তো আজকে মনে হচ্ছে টাকা একটু কম হবে গতবারের তুলনায়। আমরা এখানে 16 জন আছি টোটাল, আমি সহ 17 জন। অ্যাকাউন্টিংয়ে আমি দায়িত্বে আছি, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, সঙ্গে আমার অফিস কলিগরা আছে। আমরা অ্যাকাউন্টিংয়ের কাজ শুরু করছি নিচে গিয়ে। তো কটা প্রণামী বাক্স খোলা হয়েছে? টোটাল আমাদের এখানে ছোট বাক্সগুলো আছে 15টা, আর একটা বড় বাক্স আছে সিন্ধুকের মতো, আর একটা আমরা নতুন একটা এনেছি। টোটাল 17টা বাক্স আছে। টোটাল 17টা বাক্স থেকে আমরা মোটামুটি যা পেয়েছি আশা করি সন্ধ্যার মধ্যে গনে শেষ করতে পারবো, গনে আমরা জমা দিয়ে যাব। আগরতলায় পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক রাজ্য স্তরের সেমিনার। সময়ের প্রয়োজন মেনে পশু সম্পদের রোগ প্রতিরোধ, নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাজ্য স্তরের এক গুরুত্বপূর্ণ সেমিনার। পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ, নজরদারি এবং নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন এআরডিডির সচিব দীপা ডি নায়ার। উপস্থিত ছিলেন এআরডিডি অধিকর্তা ডক্টর এন.কে চঞ্চল সহ রাজ্য এবং বাইরের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞরা। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে দীপা ডি নায়ার জানান, গত 5 বছরে রাজ্যে পশুপালনের উল্লেখযোগ্য প্রসার ঘটেছে, সেই সঙ্গে নতুন নতুন রোগের ঝুঁকিও বেড়েছে। তাই পশু চিকিৎসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের আধুনিক জ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি আরও বলেন, পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ প্রতিরোধেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এদিন আসাম সহ বিভিন্ন রাজ্য থেকে আগত বিশেষজ্ঞরা রোগ শনাক্তকরণ, নজরদারি, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে অংশ নেন রাজ্যের পশু চিকিৎসক, বিশেষজ্ঞ, আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা। আলোচনায় পশু সম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা, সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এই রাজ্যস্তরের সেমিনার দিনভর বিভিন্ন কারিগরি অধিবেশন এবং বিশেষজ্ঞদের আলোচনা নিয়ে চলবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ट नवीन त्रिपुरा। सेमिनार है आज की डेट में और मैं आपसे रिक्वेस्ट करूंगा कि लास्ट तक रह के इस सेमिनार का फायदा उठाएं आप लोग को, और जो भी क्वेश्चंस है आपके बीच में उसे पूछिए। हमारे पास तो ज़्यादा कुछ एक्सपर्टाइज नहीं है, इसलिए हमने बहुत सारे एक्सपर्ट्स को बुलाए हैं डिफरेंट फील्ड से, जो आप लोग को इनलाइटन करेंगे डिफरेंट टॉपिक से। हम लोग ने बहुत ही केयरफुली चूज करके टॉपिक को सिलेक्ट किया है और उसी तरह से एक्सपर्ट को हमने डिफरेंट फील्ड से बुलाया है। जैसा कि आप जानते हैं कि त्रिपुरा एक लैंड लॉक्ड स्टेट है, हमारे पास एक ट्रांस बाउंड्री विद अदर कंट्री भी है और विद अदर स्टेट भी है। और जो सबसे इम्पोर्टेंट हमारे पास जो हम लोग कभी कभी नज़रअंदाज करते हैं डेली स्प्रेड में, वो है हमारे पास चेकर्ड लैंड लॉक्ड विथ फॉरेस्ट एंड वाइल्ड लाइफ, वो भी हमारे पास एक इम्पॉर्टेंट फैक्टर है। तो मैं रिक्वेस्ट करूंगा जो हमारे एक्सपर्ट्स आए हैं कि वो इन फैक्टर्स पे भी ध्यान देके कुछ हम लोग का ज्ञान वो रोशन करें। और जो रिकरिंग और इमर्जिंग डिजीजेज है अभी त्रिपुरा में, वो 4 तरह का हम लोग अभी देख रहे हैं। पहला CSF है, ASF है, LST है, इन GE है। ये 4 टाइप का डिजीज हमारे पास रेगुलर हो रहा है और इसे रोकने में काफ़ी हद तक हम लोग कामयाब रहे हैं। इसमें सबसे ज़्यादा योगदान हमारे फील्ड वेटनरियंस का है, जो फील्ड में रह के मेहनत करके जो फार्म लेवल पे हमारे फार्म इंचार्जेज हैं उनका योगदान है, जो किसी भी तरीके से DI लैब डिजीज इन्वेस्टिगेशन लेबोरेटरी हमारे पास है, उनसे हेल्प लेके बाहर से जो एक्सपर्ट हैं, आसाम से हैं, IVRI से हैं, सबसे हेल्प लेके हम लोग उसको किसी भी तरीके से कंटेन कर रहे हैं। बट इट्स वेरी चैलेंजिंग। अगर आप देखते हैं तो रिकरिंग आउटब्रेक ऑफ CSF एंड ASF हमारे लिए एक कंटिन्यूअस थ्रेट है टू पीक प्रोडक्शन एंड रीजनल इकोनॉमी, बट इसे भी काफ़ी हद तक हमने पिछले वर्षों में कंट्रोल किया है। इसीलिए अगर आप देखेंगे तो 9th और 10th को हमारे पास 10th जुलाई को त्रिपुरा एक बिजनेस इंक्लेव होस्ट कर रहा है। इसमें हमारे पास भी फर्स्ट टाइम एनुअल असेंबली में भी काफ़ी स्टेक होल्डर्स जो बिजनेस इन्वेस्टमेंट के लिए आ रहे हैं वो आ रहे हैं, और उसमें भी सबसे ज़्यादा इन्वेस्टमेंट कैटल एंड डेयरी फार्म में इंटरेस्टेड है लोग। इसका मतलब है हमारा डिजीज सर्विलेंस, डिजीज मॉनिटरिंग और जो काम हम लोग कर रहे हैं वो काफ़ी अच्छा हो रहा है। बट फिर भी काफ़ी शॉर्ट कमिंग्स है, नॉट ऑन आवर पार्ट ओनली, इवन टेक्नोलॉजी वे में भी अभी जो रिसर्च हो रहा है उस पर भी काफ़ी शॉर्ट कमिंग्स है। कुछ কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের 5 বছর পূর্তিতে বীরচন্দ্র বাজারে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়ালো বীরচন্দ্রনগর পতিছড়ি ল্যাম্পস লিমিটেড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের 5 বছর পূর্তি উপলক্ষে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র বাজারে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বীরচন্দ্রনগর এন্ড পতিছড়ি ল্যাম্পস লিমিটেড। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। সমবায়ের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা বাজার এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরচন্দ্রনগর এন্ড পতিছড়ি ল্যাম্পস লিমিটেডের ম্যানেজার বিকাশ দাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারতের স্বপ্ন বাস্তবায়ন এবং পরিবেশকে সবুজ রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান, সমবায় প্রতিষ্ঠান শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। কোঅপারেটিভ ডিপার্টমেন্ট স্বতন্ত্রভাবে গঠিত হয়েছিল, সেন্ট্রাল ডিপার্টমেন্ট হয়েছিল আমাদের মিনিস্টার অমিত তো এই উপলক্ষে যে আমাদের কোঅপারেটিভের আলাদা দপ্তর হয়েছে, সেই আলাদা দপ্তরের উপলক্ষে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পূর্তি উপলক্ষে সমস্ত সেন্ট্রাল এবং রাজ্যের কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে স্বচ্ছ ভারত অভিযান। তো 1 সপ্তাহ ধরে আমাদের এই কর্মসূচি চলবে। বিভিন্ন অনুষ্ঠান, বৃক্ষরোপণ থেকে শুরু করে অনেক
সেমিনার, সচেতনতা প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম হবে এই 7 দিন ধরে। তো এই কোঅপারেটিভের যে সমবায় সপ্তাহ দিবস উপলক্ষে আজকে 7 দিন কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের বিচ্ছন্ননগরের উদ্যোগে বাজারে স্বচ্ছ ভারত অভিযান আমরা অনুষ্ঠিত করেছি। তেলিয়ামুড়ায় বিদ্যুৎ পরিষেবা প্রিপেইড রিচার্জের সার্ভার বিভ্রাট নিয়ে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। স্থায়ী সমাধান, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ও বিকল্প ব্যবস্থার দাবি জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমায় বিদ্যুৎ পরিষেবার অনিয়ম এবং প্রিপেড বিদ্যুতের রিচার্জে বারবার সার্ভার ডাউন সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস। মঙ্গলবার শান্তিনগর কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, দিনের পর দিন প্রযুক্তিগত সমস্যায় বহু গ্রাহক রিচার্জ করতে না পেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছেন। তাদের দাবি, প্রচণ্ড গরমের মধ্যে শিশু, প্রবীণ এবং অসুস্থ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিদ্যুৎ না থাকায় পানীয় জল, মোবাইল চার্জ, পড়াশোনা এবং ছোট ব্যবসাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে সাধারণ মানুষ বাধ্য হয়ে আন্দোলন ও জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। তাদের মধ্যে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ থাকলে এই সংকট এড়ানো সম্ভব ছিল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলা কংগ্রেস সহ সভাপতি বিশ্বজিৎ চন্দ, অসংগঠিত শ্রমিক সংগঠনের ব্লক চেয়ারম্যান মিন্টু দেব এবং জেলা কংগ্রেস নেতা রাজধন সরকার। কংগ্রেসের দাবি, বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে এবং প্রিপেড রিচার্জ ব্যবস্থায় ঘন ঘন সার্ভার বিভ্রাটের স্থায়ী সমাধানে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এমন ভোগান্তির মুখে না পড়েন সেজন্য বিকল্প ব্যবস্থাও গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিল দেওয়া হয় মাত্র 2টা কাউন্টার, কোনো সময় একটা বন্ধ থাকে। মহিলা, পুরুষ, সিনিয়র সিটিজেন দীর্ঘ সময় লাইন ধরে সেখানে বিল দিতে হয়। আমরা দাবি জানিয়েছিলাম যে অন্ততপক্ষে আরও 2-3টা কাউন্টার এখানে খোলা হোক, নতুবা সাইডে কুচিন্দায় মস্তরা একটু সাইডে নিয়ে আরও 2-একটা কাউন্টার খুললে মানুষের সমস্যাটা লাঘব হয়ে গেছে। আজকে দিনে ভারত আজকে কাঁদছে, তার পাশাপাশি এই বিদ্যুৎ বিলের মাসুলও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমরা দেখেছি বিগত দিনে এই সরকার আসার আগে 3 টাকা 50 পয়সা ইউনিট থেকে শুরু হয়েছে, আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে 5 টাকা 50 পয়সা। লেটেস্ট 300 ইউনিটের পরে 8 টাকা 50 পয়সা দিতে হবে। আমাদের বিদ্যুৎ সম্পর্কে আমাদের তেলিয়ামুড়াবাসী প্রচণ্ড ক্ষোভগত। বিদ্যুৎ দপ্তরের ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমার সাধারণ জনগণ বিদ্যুৎ নিয়ে প্রচণ্ড নাজেহাল। আমরা দেখছি সারা ত্রিপুরার যে কয়েকদিন পরে পরে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। স্মার্ট মিটার এবং প্রিপেড মিটার আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যাহারের দাবি জানাই। তেলিয়ামুড়া মহকুমা বিদ্যুৎ ভোক্তাগণ বিগত 10/6/2025 আমরা তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটির তরফ থেকে 7-8 দফা দাবি সনদ আমরা এসডিও অভিষেক এখানে বিদ্যুৎ বিভাগে যিনি ম্যানেজার, তিনি ম্যানেজার নিকট আমরা ডেপুটেশন। কৈলাসহরের মনু নদীতে এনডিআরএফ এর জল উদ্ধার প্রশিক্ষণ শিবির। মৎস্যজীবী, মাঝি, স্বেচ্ছাসেবকদের দুর্যোগে দ্রুত উদ্ধার কাজে দক্ষ করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। জল দুর্ঘটনা মোকাবেলা এবং দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কাজে সাধারণ মানুষকে দক্ষ করে তুলতে কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় মনু নদীর শতরূপা ঘাটে অনুষ্ঠিত হল ওয়াটার ইমার্জেন্সি রেস্কিউ বিষয়ক জনসচেতনতামূলক শিবির। মঙ্গলবার কৈলাসহর মহকুমা প্রশাসন ও 1ম ব্যাটালিয়ন এনডিআরএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক
মেঘা জৈন, মহকুমা শাসক শান্তিময়ী দেববর্মা, এনডিআরএফ এর সাব ইন্সপেক্টর ডেনিস লুথা, ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা এবং রত্নদেব দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। শিবিরে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকার মৎস্যজীবী, মাঝি, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং আপাদ মিত্র সদস্য সহ প্রায় 150 জন অংশগ্রহণ করেন। এনডিআরএফ এর জওয়ানরা মনু নদীতে হাতে কলমে জল উদ্ধার সংক্রান্ত বিভিন্ন কৌশল ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন মহকুমা শাসক শান্তিময়ী দেববর্মা। জেলা শাসক মেঘা জৈন বলেন, ভূমিকম্প, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে এনডিআরএফ এর দেশের বিভিন্ন প্রান্তে সফলভাবে উদ্ধার কাজ পরিচালনা করে আসছে। তিনি আরও জানান, মৎস্যজীবী ও মাঝিদের জলপথে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আধুনিক উদ্ধার কৌশলের প্রশিক্ষণ পেলেই তারা বিপদের সময় আরও কার্যকর ভাবে মানুষের জীবন রক্ষা করতে পারবেন। সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। 2024 में भी फ्लड का सिचुएशन हुआ था, पूरे त्रिपुरा में फ्लड का सिचुएशन हुआ था। तो उस टाइम हमारे सारे फोर्सेस एक्टिव थे, जैसे बता रहे हैं एनडीआरएफ, एसडीआरएफ, हमारे आपदा मित्र, सिविल डिफेंस वॉलंटियर्स, सभी में वो कमिटमेंट है। बट जैसे अभी दनिश जी ने बताया कि एनडीआरएफ तो सबसे आखिर में पहुंचेगा, सबसे पहले तो वहाँ पे जो कम्युनिटी रहेगी, तो कम्युनिटी का ये रेस्पॉन्सिबिलिटी बनता है कि उसको किस तरह से इमीडिएट डिजास्टर सिचुएशन में रिस्पॉन्ड करें। तो 2024 में मैंने एक ट्रेनिंग किया था उड़ीसा में। तो उड़ीसा में आप अगर देखेंगे वहाँ पे जो फ्लड होते हैं वहाँ पे साइक्लोन बहुत ज़्यादा आता है। तो साइक्लोन आता है तो वहाँ पे फ्लड जैसे सिचुएशन भी बहुत ज़्यादा हो जाता है। तो वहाँ के जो वॉलंटियर्स हैं, जो लोकल वॉलंटियर्स हैं, वो इतना ज़्यादा ट्रेंड है कि कुछ भी फ्लड लाइक सिचुएशन आ गया तो वो बैम्बू का जो डंडा है उससे किसी को बचाएंगे, घर में जो मटका होता है, हाँ, उससे किसी को बचाएंगे। तो उस तरह से वो जो कम्युनिटी अवेयरनेस है वो बहुत ज़्यादा है उनमें। तो अभी आपने देखा ही कि त्रिपुरा में ड्राउनिंग के केसेस काफ़ी ज़्यादा होते हैं। तो इन ड्राउनिंग के केसेस में इमीडिएटली अगर हम लोग कुछ कर सके जिसके कारण ज़्यादा से ज़्यादा लोगों की जान बच जाए, तो उस एम से ये जो आज वाटर इमरजेंसी प्रोग्राम जो बोल रहे हैं, जो एनडीआरएफ की तरफ से आयोजित किया गया है, तो जो एनडीआरएफ है वो दैट इज़ वन ऑफ द बेस्ट इन द कंट्री जो डिजास्टर के टाइम पे काम करते हैं। तो जो आज आप लोगों को एनडीआरएफ की टीम खुद यहाँ है वो आपको बता रही है, वो आपको ट्रेन कर रही है, या फिर ऐसे सिचुएशन में किस तरह से सिचुएशन को संभालना है, सिचुएशन में रिएक्ट करना है, क्या करना चाहिए। हाँ, ऐसी कुछ टेक्निक होती है छोटी मोटी जो इमीडिएटली अगर हम लोग उस जो गोल्डन आवर बोलते हैं उसी समय अगर हमने उस तकनीक को अपना लिया तो फिर किसी न किसी की जान बच सकती है। तो क्योंकि आज आप बेस्ट ऑफ द बेस्ट जो नेशनल डिजास्टर रिस्पॉन्स फोर्स है उनके थ्रू आप ट्रेन हो रहे हैं, तो फिर मैं सभी से रिक्वेस्ट करूंगी कि आज तो उन लोगों ने यहाँ पे ऑन ग्राउंड ट्रेनिंग दिखाई है। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।